গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শওকত আলীর লেখা দক্ষিণায়নের দিন। আজ অষ্টম এবং শেষ পর্ব। জামানকে বিদায় দিতে গেল রাখি। গেট পার হবার আগে জামান ঘুরে দাঁড়ায়। তাহলে আমাকে বাইরে যেতে বলছো তুমি? হ্যাঁ, নিশ্চয়ই, রাখি সহজ ভঙ্গিতে বলে। এখানে এত ঝামেলা চারদিকে, বাইরে গেলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে। কিন্তু আমি কি ভেবেছিলাম জানো রাখি? রাখি দেখে জামানের মুখের ভাব বদলে গেছে। তখন ভারী করুণ দেখাচ্ছে। সে শুনল, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঢাকার বাইরে যেতে দেবে না। তুমি যেখানে নেই সেখানে। রাখি ভয়ানক বিব্রত বোধ করে। কি বলবে ভেবে পায় না। সে কিছু বলার আগেই জামান বলে ওঠে, ঠিক আছে, এখন চলি, দেখি যদি প্লেনের টিকিট পাই। একটু থেমে আবার বলে, তুমি আমার ওখানে কাল একবার আসবে, অনেক কথা বলার আছে। আসবে তো কাল সকালে? সন্ধ্যার অন্ধকার, তবু মনে হয় জামানের দুচোখে আকুতি করুণ আর ম্লান হয়ে আছে। ঘরে এসে হাঁপ ছাড়ে রাখি। জামান আসলে ভারী দুর্বল। চাকরি খোয়াবার আশঙ্কায় মাথা ঠিক রাখতে পারছে না। এ লোককে নিয়ে কিন্তু কপালে তোর দুঃখ আছে রাখি। একবার নিজেকে সে শোনায়। হারিয়ে যাওয়া বাচ্চার মতো মুখের ভাব হয়েছিল জামানের। রাখি জামানের ওই মুখ স্মরণ করে হাসে আপন মনে। এইরকম একটা লোক, অথচ কত কিছুই না মনে হতো। তবু শেষ পর্যন্ত রাখির মনে হয় চাকরি হারাবার ভয়ে জামান যা করেছে তা অতি সামান্য ব্যাপার। লোকে এর চাইতে কত বেশি খারাপ কাজ করে। জামানের সত্যি তো কোনো দোষ নেই। মানুষ ভয় পেয়ে গেলে আর কিছু কি করার থাকে? ভয় কে না পায়? এমন প্রখর স্রোত চারদিকে, ভয় কার নেই? বুলু নিজেকে গুটিয়ে নিয়েছে, তবু তার মনে কি ভয় নেই? পারভিন কি ভয়ে ভয়ে চারদিকে তাকায় না? আব্বা কি একটা আসন্ন সর্বনাশের ভয়ে অপেক্ষা করছেন না? ভয় কি হাসান ভাইয়ের নেই? আর তার নিজের? রাখি নিজেকে প্রশ্ন করে, ভয় কি আমার নেই? সবচাইতে বেশি ভয় পাচ্ছেন রাশেদ সাহেব, কিন্তু কিছুই করার নেই তার। বিকেলে ছোট মেয়েকে দেখছেন মাঝারের সঙ্গে, যে মাঝার রাখির অফিসের বস, হাসানের ঘনিষ্ঠ বন্ধু। যার কথা হাসান তার কাছে বলেছে, সেই লোককে রাখির সঙ্গে ঘনিষ্ঠ আলাপে ব্যস্ত দেখলেন। সেই দেখা অবধি একটা বিশ্রী অস্বস্তির সঙ্গে সময় গুনছেন তিনি। তার কেমন যেন মনে হচ্ছে একটা বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে রাখি। একবার ভাবলেন রাখিকে ডেকে বলবেন, রাখি সাবধান হও। কিন্তু পরক্ষণেই মনে হল, রাখি যদি পাল্টা জানতে চায়, কিসের থেকে সাবধান হব আব্বা? যদি বুলুর মতোই সে তার ভালোবাসা নিয়ে মুখোমুখি দাঁড়াতে চায়, তাহলে? রাশেদ সাহেবকে তাই অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শুধুই অপেক্ষা। কখন বিপর্যয় এসে তাকে আঘাত করবে তারই জন্য অপেক্ষা। শুধুই অপেক্ষা। 1967 সালে এসেও শুধুই অপেক্ষা। কিছুই করার নেই তোমার, শুধুই সংশয় আর অবিশ্বাস। গোঁজামিলের ফাঁকে ফাঁকে সন্দেহ আর সংশয় শিকড় ঝুঁকিয়ে দিয়েছিল সেই 1962 সাল থেকেই। 1966 সাল থেকে ধসে ধসে পড়তে লাগলো স্তম্ভ আর দেয়াল। যারা ঐক্যের ডাক দিয়ে রাজনীতিতে নেমেছিল, একসময় দেখা গেল তারা মত পাল্টাচ্ছে, দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। পার্লামেন্টারি রাজনীতি ছাড়া অন্য কিছু করণীয় নেই। ক্ষমতায় না গেলে কিছুই করা যাবে না, এইসব তত্ত্ব তারা সামনে আনল। যারা বিপ্লবের জন্য রাজনীতিতে এসেছিল, তারা সশস্ত্র সংগ্রামের পথে নামতে চাইল। তাদের মধ্যে আবার নানা দৃষ্টিভঙ্গি। প্রশ্ন উঠল, শত্রু কে? কারা শাসন করছে দেশ? সামন্তবাদী না উপনিবেশবাদী শক্তি, নাকি দুই শক্তি একসঙ্গে? এই মুহূর্তেই সশস্ত্র সংগ্রাম, নাকি তার জন্য প্রস্তুতি প্রয়োজন? এইসব তত্ত্ব সামনে আসতে লাগল। সুতরাং অপেক্ষা। 1966 সাল থেকে অপেক্ষা শুধু। অথচ ওদিকে চীন ভারত যুদ্ধ হয়ে গেছে, এদিকে পাকিস্তান ভারতের যুদ্ধের ঘটনাও ঘটে গেছে 1965-তে। সামরিক শাসনের গণতন্ত্র উঠতি দালাল বুর্জোয়াদের ফুলে ফেঁপে ওঠার সুযোগ করে দিয়েছে। যারা ছিল পাকিস্তান আর মার্কিনীদের বন্ধু,
যারা 98 ভাগ স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গেছে বলতো সাম্রাজ্যবাদের বিরোধিতা করা যাবে না, তাদের মুখে স্বায়ত্তশাসনের দাবি শোনা গেল। আর তাদের দিকেই ঘেঁষতে লাগল অনেক মানুষ। কিন্তু একজন সহকর্মী এই মত ও পথের জটিল বিতর্কে কোথায় দাঁড়াবে? তার কি করণীয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে অনেকে। তারা বিপ্লবের প্রস্তুতি পর্বের কথাও যেমন ভুলতে পারে না, তেমনি আবার সশস্ত্র সংগ্রামের শুরুর কথাও অস্বীকার করতে পারে না। তারা বিচ্ছিন্ন হয়ে পড়তে লাগলো একে একে। 1954-55 সালে যারা এক পার্টিতে কাজ করত, 10 বছরের মধ্যে তারা নানান দলে ভাগ হয়ে পড়ল। তাত্ত্বিক বিতর্ক চলতে লাগল পার্টির ভেতর এবং বাইরে। সাধারণ কর্মীরা কখনো এই দলকে সমর্থন করতে চায়, কখনো ওই দলকে, কিন্তু সাধারণভাবে সুস্পষ্ট কোনো বক্তব্যের ওপর কিংবা নেতৃত্বের ওপর সংহত হতে পারে না। কিন্তু জনগণ শব্দটা রাজনীতিতে মানুষকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। জনগণ তাই একেবারেই রাম রহিম যদু জালালকে যেমন বোঝায়, তেমনি সেই শক্তিকেও বোঝায় যারা ইতিহাসের গতিধারাকে সম্মুখের দিকে প্রবাহিত রাখে। জনগণ শব্দের এই গভীরতার ও ব্যাপকতার দিকটা রাজনীতির লোকেরা হিসেবের মধ্যে রাখে না। যারা রাখে তারা জনগণের সামনে আসে প্রতারণা করবার জন্যে। তাদের মুখে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, স্বায়ত্তশাসন ইত্যাদি কথা শোনা যেতে থাকে, এবং অতীতে যেমনটা হয়েছিল তেমনি নির্বাচন এবং ভোট আদায়ের আয়োজনটাই বড় হয়ে ওঠে। কিন্তু জনগণ তার নিজের নিয়মে চলে, তার গতিধারা নিয়ন্ত্রণ করে তার নিজেরই জীবন। কখনো আঘাত আসে, কখনো প্রত্যাঘাত হয়, কখনো স্তব্ধ করে দেওয়া হয়, আবার কখনো বা বিস্ফোরণ ঘটে। এই হল 1967 সালের জনগণ, বিক্ষুব্ধ, আহত, গুমরানো এবং জাগ্রত। এই জনগণ ইঙ্গিত দিতে লাগলো যে বিপর্যয়ের আর দেরি নেই। প্রবল ঘণ্টা এবার বেজে উঠবে। সেজান কারো সঙ্গে নিজেকে মেলাতে পারে না, কারো সঙ্গে মানে নেতাদের কারো সঙ্গে। যারা পার্লামেন্টারি রাজনীতির দিকে ঝুঁকেছিল তারা তাকে সন্দেহের চোখে দেখতে লাগল, আর যারা বিপ্লবী রাজনীতিতে ছিল তারা তাকে বুর্জোয়া মনোভাবের শিকার বলে ধিক্কার দিল। কিন্তু এক জায়গায় সেজানের জোট ছিল, সে হলো তার সহকর্মীরা। আর সেই জন্যেই তার অপেক্ষা মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সে প্রতিটি আন্দোলনের সঙ্গে থাকতে চেষ্টা করল আর অপেক্ষা করল কখন একটা সমাধানে পৌঁছানো যায়। যদিও কর্মীদের প্রশ্নের জবাব দিতে পারত না, দিলেও তারা সেই জবাব গ্রহণ করত না, এবং তার ফলে কেউ কেউ তাকে ছেড়েও যাচ্ছিল। তবু সেজানকে তার ঘনিষ্ঠ সহকর্মীরা বিশ্বাস করত এবং আস্থায় রেখেছিল। একটা বিষয়ে তারা নিশ্চিত ছিল যে সেজান আর যাই করুক, সুযোগ সন্ধানী হবে না বা প্রতারণা কখনো করবে না। সুবিধাবাদের সঙ্গে আপোষ করা তার পক্ষে সম্ভব নয়। ফলে মত ও পথের বিরোধে বাম রাজনীতি বিভ্রান্ত, দিশেহারা এবং খণ্ডবিখণ্ড হওয়ার উপক্রম হলেও সেজানের সমর্থনের এলাকাগুলো অটুটি থেকে যাচ্ছিল। একই সঙ্গে সে আন্দোলন এবং অপেক্ষা করে যাচ্ছিল। রাখি অফিসে নিজের চেয়ারে সবে বসেছে, এমন সময় ফোনে সেজানের গলা। কি খবর? রাখি শুধালো। এক্ষুনি আসতে চাই। সেজান যেন ভয়ানক ব্যস্ত। কেন হঠাৎ? হ্যাঁ, দরকার পড়েছে ভীষণ, আমি এক্ষুনি আসছি। মতামত দেওয়ার আগেই লাইন কেটে গেল। সেজান ফোন রেখে দিয়েছে। রাখি তারপর আর কাজে মন দিতে পারল না, মিছিমিছি অস্থির হল। বারবার করে মনে প্রশ্ন জাগল, কেন আসতে চাইছে সেজান? আবার কি টাকা দরকার, নাকি অন্য কোনো বিপদ, যে বিপদে আর কারো কাছে সে সাহায্য পাচ্ছে না? 15 মিনিট পার না হতেই সেজান তার কামরায় এসে ঢুকল। কিন্তু একই চেহারা ওর। ময়লা জামা কাপড় যেন কতকাল গা থেকে খোলেনি, পায়ের জুতো মাটি কাদায় একাকার, কতদিন শেভ করেনি, চোখ দুটো কোটরের ভেতরে, গালের হাড় উঁচু হয়ে আছে, কপালের শিরাগুলো স্পষ্ট দেখা যায়। আর কি কালো হয়েছে দেখতে, মাগো! অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখল রাখি, তারপর কথা বলল, কি ব্যাপার হঠাৎ এভাবে? সেজান বসে পড়ে সোজাসুজি বলল, আমাকে কিছু টাকা দাও রাখি। টাকা? টাকা কি হবে? রাখির যেন হাসি চেপে রাখা দায়।
সে তুমি পরে শোনো, এখন যা পারো দাও, গেটে লোক দাঁড় করিয়ে রেখে এসেছি। রাখির চেক বই বার করে। কত? সেজন রাখির চোখে চোখ রাখে এক মুহূর্ত, বলে, যা পারো। সেদিন 50 দিতে চেয়েছিলে, আজ সে সঙ্গে আরও 50 টাকা দাও। রাখি চেক সই করে এগিয়ে দেয়, কোনো রকম প্রশ্ন করে না। সেজন টাকা নিয়ে বেরিয়ে যায় এবং 1 মিনিট পরেই ফেরে। ফিরে এসে চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বুজে বলে, বাঁচালে। সামান্য কটা টাকা, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। ওই কটা টাকার জন্য মিছিমিছি কটা ছেলে হাজত খাটত। উকিল মুক্তারগুলো হয়েছে এমন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। রাখির বিরক্ত লাগছিল। সেজানের এই লোক দেখানো বিনয় আর ভদ্রতা এক এক সময় অসহ্য লাগে। তার উপর আবার উকিল মুক্তার প্রসঙ্গ। সে বলতে চাইল, আমার জরুরি কাজ আছে এখন, পরে দেখা হবে। কিন্তু কথাটা বলতে গিয়ে থেমে গেল। লক্ষ্য করল সেজান চোখ বুজে বসে রয়েছে। তাকে এত ক্লান্ত সে কখনো দেখেনি। রাখি বসে বসে দেখল সেজানকে। তার মনে বিস্মিত একটা অনুভূতি জাগছে তখন। না ক্ষোভ, না বিরক্তি, না সহানুভূতি। একসঙ্গে জামান আর মাজহারের কথা মনে পড়ছে। আব্বার কথাও মনে হলো ওই মুহূর্তে, সব একসঙ্গে মেশামেশি হয়ে। এক সময় মনে হলো সেজান হয়তোবা অসুস্থ, সেজন্যই ভয়ানক কাহিল দেখাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়বে। আর কি খবর বলো? সেজান এক সময় চোখ মেলল। তোমরা ভালো ছিলে? হ্যাঁ, আপনি? আমি ভালোই আছি। সেজান থেমে থেমে একটুখানি হাসল, হেসে বলল, শরীরটা মাঝে মাঝে ট্রাবল দিচ্ছে অবশ্য। ও কিছু না। মনে হচ্ছে অসুখ হয়েছিল? না রাখি, অসুখ তেমন কিছু নয়। এমনিতেই তো গ্যাস্ট্রিকের অসুবিধা ছিলই, তার উপর আবার কয়েকদিন জ্বর গেল, তাতেই এরকম দেখাচ্ছে। রাখি কিছু বলে না। সে কি বলবে? সেজানের সে কতটুকু জানে? ব্যক্তিগত প্রশ্ন করতে সংকোচ হয় তার। ও হ্যাঁ, হঠাৎ যেন মনে পড়ে সেজানের। বলে, মনসুর যেদিন মারা যায় তুমি সেদিন গিয়েছিলে শুনলাম। তখন কীরকম ব্যস্ত বোঝই তো, একদম সময় করে উঠতে পারিনি। তারপর আজ এলেন যে? রাখির কথায় কি অভিমান ফুটল? রাখি শুধায়, টাকার দরকার হয়েছিল বলে এলেন? বিব্রত হওয়ার কথা, কিন্তু সেজান হাসে। রাখি এরকম ম্লান হাসি কখনো দেখেনি। তুমি যেদিন তোমার বিয়ের খবর জানিয়ে এলে, সেজান বলে, আমি জানি না ব্যাপারটা কতদূর এগিয়েছে, তবে আমার মনে হয়েছিল তুমি ভয়ানক রেগে গিয়েছ কারো ওপর, আর ওই রাগের বশেই যেন খবরটা চারদিকে জানিয়ে বেড়াচ্ছ। রাখি জোর করে হাসল। বাহ, রাগ করব কেন? কি মুশকিল, এত বড় একটা খবর আপনাকে না জানালে পরে আপনি দোষ দিতেন না? সেজন বাইরের দিকে তাকিয়ে চুপ হয়ে গিয়েছে তখন। বোধহয় কিছু ভাবছিল। শেষে ধীরে ধীরে বলল, রাখি, আজও আমার সময় নেই। গ্রামে গ্রামে ঘুরতে হচ্ছে, পুরনো বেসগুলো ঠিক করা যায় কিনা তার চেষ্টা করে দেখছি। কোথাও কোথাও কিষানরা প্রতিরোধ করছে, চারদিকে কেমন চাপা অস্থিরতা। শুনেছ বোধহয় ভুখা মিছিলের ওপর লাঠিচার্জের খবর। ঢাকা জেলারই ঘটনা। রায়পুরায় তো মিছিলের উপর গুলি পর্যন্ত চলল সেদিন। এইসবের মধ্যে আমাকে ডুবে থাকতে হচ্ছে, কিন্তু তবু তোমার সেদিনকার কথাটা কখনো ভুলতে পারিনি। কাজকর্মের ফাঁকে কেবলই মনে হয়েছে তোমার সঙ্গে আমার দেখা হওয়া দরকার। তোমার সেদিনের ওইসব কথা কেমন অস্বাভাবিক আর অবাস্তব মনে হয়েছিল আমার কাছে। ভেবেছিলাম চিঠি লিখব, কিন্তু তাও আর হয়ে ওঠেনি। রাখি চুপচাপ শোনে। অফিসের কাজের তাড়া, কিন্তু রাখির কামরায় সময় যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। রাখি তার কাজকর্মের কথা সব ভুলে গেছে তখন। আমি যতবার তোমার কথা ভেবেছি ততবারই আমার মনে হয়েছে কোথায় যেন একটু ফাঁক থেকে যাচ্ছে। কেবলই মনে হচ্ছে তুমি এখনো নিঃসংশয় হতে পারছ না। কি একটা সত্যকে পাশ কাটাতে চেয়ে তুমি গা বাঁচাতে চাইছ। আর জানো, সেজন এবার ঝুঁকে পড়ে রাখির মুখের দিকে তাকায়। তারপর বলে, তোমাকে আমারও কিছু বলবার আছে বলে মনে হয়েছে, কিন্তু বলতে পারিনি কখনো। এক এক সময় দারুণ ইচ্ছে হতো তোমাকে কথাটা জানাই,
কিন্তু মুশকিল, কথাটা যে কিভাবে বলবো তাই বুঝে উঠতে পারিনি। সেজন্যই তোমার কাছে এলে আমার মনের ভেতরে নানান কথা উঠতে থাকে, কিন্তু কোনটা যে বলা যায় বুঝে উঠতে পারি না। তুমি ভেবো না এসব আমার চালাকির কথা, লোকের তাই মনে হতে পারে, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার এইসব কথার ভুল ব্যাখ্যা করবে না। তবে আমার শেষ কথা, তুমি একটা ফাঁকি রেখে যাচ্ছ। রাখি, আর যাই করো আমার মতো হইও না। জীবন বড় নিষ্ঠুর, সে ঠিকই শোধ তুলে নেবে একদিন। সেজান কখনো এত কথা একসঙ্গে বলে না। রাখির মনে হলো সেজান সত্যি অসুস্থ। এই মুহূর্তে অন্তত সে স্বাভাবিক অবস্থায় নেই। হাতে হাত রাখল রাখি, আর সঙ্গে সঙ্গে বলে উঠল, এ কি, আপনার গায়ে যে রীতিমতো জ্বর। সেজান উঠল তখন, হাসল কিনা বোঝা গেল না, শুধু মনে হলো সত্যি বাইরে ওর অনেক কাজ। সেজান চলে গেল, কিন্তু রাখির কেবলই মনে হতে লাগলো যায়নি, আছে, সামনে এসে বসে আছে, আর ভারী গলায় মৃদুস্বরে কথা বলে যাচ্ছে। অনেক কাল আগে বাড়িতে মণি ভাইয়ের ঘরে যে স্বর শুনত, সেই স্বরটাই যেন দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। কি ভয়ানক কথা বলে সেজান, কিরকম অস্ফুট অথচ কি তীব্র তার কথা। বলে গেল, জীবন বড় নিষ্ঠুর রাখি। জীবন নিষ্ঠুর তা কে না জানে, রাখির চাইতে আর কে বেশি জানে সে কথা। তবু সেজানের গলায় সে কথা যেন আরো তীব্র শোনাল। যন্ত্রণা যেন ওকেও রেহাই দেয়নি। কথাটা একবার জিজ্ঞেস করবে রাখি ভাবে, জিজ্ঞেস করবে, আপনারও কি কোনো যন্ত্রণা আছে, নিজের কোনো যন্ত্রণা? রাজনৈতিক মতভেদ কিংবা আদর্শচ্যুতির জন্য গ্লানি নয়, নেহাত ব্যক্তিগত কোনো যন্ত্রণা নেই আপনার? সেজানকে ওইরকম প্রশ্ন করা অবশ্য রাখির সাজে না। নিজের ভাইয়ের জীবন থেকেই প্রশ্নের উত্তরটা জানে রাখি। মনি রাজনীতি করত, কিন্তু তারও তো যন্ত্রণার অবধি ছিল না। তবু প্রশ্নটা একদিন রাখি জিজ্ঞেস করবে বলে মনে মনে ঠিক করল। এরপর রাখি কাজে মনোযোগ দিল। আর ঠিক ওই সময় ঝড়ের মতো ঘরে এসে ঢুকল ইভা মরিস। একটা কাগজ ছুঁড়ে দিল রাখির দিকে, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নাও সি, আই এম চ্যাকড অফ, ইউ বিচ, ইউ হোর। রাখি কিছু বুঝে ওঠার আগেই অশ্লীল গালাগাল করতে লাগলো ফিরিঙ্গি মেয়েটা। এলোমেলো চুল কপালে এসে পড়েছে, তীব্র আক্রোশে বলে চলল, নাও আই উইল স্পিল আউট এভরিথিং ইউ ডিড। তুমি মাঝারকে ছিনিয়ে নিয়েছ, ওর কাছে আমার নামে নালিশ করেছ, আর তাতেই আমার চাকরিটা চলে গেল। আই কেয়ার আ ড্রাম ফর দিস জব। কিন্তু মাঝার এমন ছিল না, হি ওয়াজ ইন লাভ উইথ মি। গত সেপ্টেম্বরে আমরা বিয়ে করতাম, বাট ফর ইউ। রাখি বিমূঢ় তখন, কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু উঠে দাঁড়িয়ে বলল, উইল ইউ স্টপ মিস মরিস? ওয়াই শুড আই স্টপ? নো, নেভার, কক্ষণে থামব না। ওকে নিয়ে রেস্তোরাঁয় যাও, দুপুর কাটা হোটেলের বিছানায়। মিস মরিস! রাখির গলা ছিঁড়ে খুঁড়ে চিৎকার বেরিয়ে এলো। ততক্ষণে দরজার কাছে ভিড় জমে গেছে। মাঝার এসে ঢুকেছে ঘরের মধ্যে, ধাক্কা দিয়ে বার করছে ফিরিঙ্গি মেয়েটাকে। অন্য একজনকে বেয়ারা ডাকছে চিৎকার করে। মিস মরিসের মুখ দিয়ে অশ্লীল গালাগাল ছুটছে তখনও। রাখি দাঁড়িয়েই থাকল, যেন কোনো বোধ শক্তি নেই তার। ছায়াবাজির মতো মনে হচ্ছে সব। কেমন অস্বাভাবিক অচেনা ঘর, ঘরের আসবাবপত্র, ফাইলের কাগজ, মানুষগুলো সব একাকার, একটার পর একটা ছায়া। কতক্ষণ জানে না। মাঝার ফিরে এসেছে ইতিমধ্যে এবং এসে বলেছে, আমি দুঃখিত মিস রাশেদ। রাখি জানে না কি বলবে, কি করবে তাও বুঝতে পারছে না। সে আচ্ছন্নের মতো তার কামরা থেকে বেরোল। কোথায় যাবে এখন? অফিস থেকে বেরিয়ে রাস্তায় নেমে সে ডাইনে বাঁয়ে তাকায়। কোথায় যাবে এখন? কার কাছে? একবার মনে হলো কোথাও যাবার জায়গা নেই তার, কারো কাছে যেতে পারে না সে। জামানের কথা মনে হলো। স্কুটার ডেকে চেপে বসবার পর মনে পড়ল জামান আজ চাটগা চলে গেছে। একবার সেজানের কথা মনে এলো, আর সঙ্গে সঙ্গে ভয়ানক রাগ হলো তার। স্কুটারকে এ পথ সে পথ ঘুরিয়ে একসময় ফিরল সে। রাখি, তুই কি তাই? আ বিচ, আ হোর?
ঘুরে ফিরে প্রশ্নটা মুখিয়ে উঠল মনের ভেতর। রাখি দেখল না তখন বিকেল না সন্ধ্যা, আকাশে মেঘে রং লেগেছে কিনা, দেখল না রাস্তায় কীরকম ভিড়। বাসার কাছে স্কুটারওয়ালার হাতে একখানা নোট গুঁজে দিয়ে ছুটতে ছুটতে ওপরে এলে চোখের সামনে দেখল আব্বার ঘর, দরজা খোলা। তার আধবোজা গলার ভেতর থেকে একটা বিপন্ন আর কাতর স্বর বেরোল শুধু। ভাঙা গলায় তার শৈশব আর কৈশোরের সমস্ত অসহায়তা নিয়ে সে ডেকে উঠল, আব্বা। রাশেদ সাহেব দেখলেন রাখির দুচোখের সর্বস্ব হারানো অসহায়তা। মনে হচ্ছে রাখি ঝড়ে তাড়া খাওয়া পাখির মতো এসে পড়েছে তার কাছে। দুপা এগিয়ে গেলেন, আর তক্ষুনি রাখি সেই ছেলেবেলার মতো রাশেদ সাহেবের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। কি হয়েছে রাখি? রাখি ভাই, কি হয়েছে? রাখি তখন কেবলই আব্বা আব্বা বলে ডাকছে। রাশেদ সাহেব মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন আর বারবার করে শুধালেন, কি হয়েছে রাখি? মা, মামুনি, কি হয়েছে? বল আমাকে। রাখি কি বলবে? তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বুকের ভেতর কান্না দমকে দমকে ফুলে উঠছে, ফেঁপে উঠছে, আর আব্বার কোলে আছড়ে পড়ছে। রাশেদ সাহেব আর জিজ্ঞেস করলেন না কি হয়েছে। অনুমান করলেন কোথাও মস্ত বড় আঘাত পেয়ে এসেছে রাখি। কাঁদতে দিলেন। ঘরে তখন কেউ নেই। বুলু পারভিনকে নিয়ে বাজারে গেছে। বাড়ির ভেতরে কোনো শব্দ নেই। বাইরের নানান শব্দ বাড়ির দেয়ালে দেয়ালে শুধু প্রতিহত হয়ে চলেছে। জামানের পক্ষ থেকে মুরব্বি কেউ আসবেন না, খবরটা দিয়ে গেল জামানের এক বন্ধু। খবরটা প্রথমে পেল বুলু। রাশেদ সাহেব পরে শুনলেন। শুনতে যেয়ে শুধালেন, কেন, ওর বড় ভাইরা, চাচারা কেউ আসবেন না? না, কেউ আসছেন না। বাড়ি ভর্তি লোক। পারভিনের মা এসেছেন দুই ছেলেকে সঙ্গে নিয়ে। জাহিদ আর জাহাঙ্গীর বাড়ি মাতিয়ে রেখেছে। রেকর্ড প্লেয়ার বাজছে ফুল ভলিউমে। বুলুর আঁচলে মস্ত চাবির গোছা। পারভিন নিমন্ত্রণের কার্ড নিয়ে একবার যাচ্ছে একবার আসছে। হাসানের গাড়ি ভীষণ ব্যস্ত। এই এলো, মিনিট দুই পরে আবার হুশ করে বেরিয়ে গেল। হাসান জরুরি কাজে ঠাকুরগাঁও গিয়েছে, ফিরবে বিয়ের আগের দিন রাতে। রাশেদ সাহেবের মুখেই হাসান কথাটা শুনতে পায়। বলেছিল, এত শিগগির সিদ্ধান্ত নিলেন? রাশেদ সাহেব গম্ভীর মুখে জবাব দিয়েছিলেন, হ্যাঁ হাসান, ছেলে দেখে আমার পছন্দ হয়েছে, আর রাখিরও আপত্তি নেই, সুতরাং আর দেরি করে লাভ কি? বেশ তো, হাসান সংক্ষিপ্ত জবাব দিয়ে বেরিয়ে গেছে। পারভিন এক এক করে সবাইকে খবর দিয়েছে। সবার চাইতে তার উৎসাহ বেশি। সে একাই 100। কখনো গাড়ি নিয়ে ছুটছে জামানের বাসায়, কখনো ছুটছে দর্জির কাছে। এই দেখো, কসমেটিক্সের মধ্যে শ্যাম্পু দেয়নি, দোকানগুলো হয়েছে এমন। দেখতে না দেখতে পারভিন হাওয়া। তার নাগাল পায় কার সাধ্যি। ওরই ফাঁকে ফাঁকে ইউনিভার্সিটির অধ্যাপকদের সঙ্গে চুটিয়ে ঠাট্টা করছে। আবার রাখির বন্ধুদের সঙ্গেও সুযোগ মতো জুৎসই কথা বলে কুপকাত করে দিচ্ছে এক একজনকে। রাখিকে বলেছিল, হয়েছে হয়েছে রাখিয়াপা, এখন ওরা তো লজ্জা করে না। জামান সাহেবকে কি খেলাটাই খেলালে, সব তো দেখলাম। ওসব কথা শুনে নার্গিস ইংরেজিতে মন্তব্য করে, ইউ সিম টু বি নো লেস দ্যান এ টেরিবল প্লেয়ার। নার্গিসের কথার জবাব যেন মুখের ওপর তৈরি ছিল। পারভিন মুখোমুখি তাকিয়ে বলল, কেন হব না? লাভ ইটসেলফ ইজ এ টেরিবল গেম। একসঙ্গে 3-4টি প্রেমে গো স্লো পলিসি চলে না। ওয়ান হ্যাজ টু বি এ টেরিবল প্লেয়ার। তার মুখে অমন কথা শুনে নার্গিস আর কথা বাড়াতে সাহস পায়নি। কে জানে বাবা, এ মেয়ে কোথায় কোন কথা বলে বসে। পারভিনের মা বসবার ঘরে বসে ছটফট করছেন। বুলুকে ডেকে বলছেন, কি যে তোমরা করো বাপু, কতক্ষণ ধরে বসে আছি, গাড়িটা একবার পেলাম না। কতকাল পরে ঢাকা এসেছি, 2-4 জন মানুষ আছে জানাশোনা, কি বলবে দেখা না করলে? কথা নেই বার্তা নেই, পারভিন হুট করে চলে গেল। একটু শাসন করতে পারো না, তুমি নেই বাড়ির গার্জিয়ান। বুলু কিছু বলবার আগেই আবার নিজের থেকে বললেন, আমি বাপু ডিসিপ্লিন বুঝি, ক্যারেক্টারের ওইটাই হলো আসল কথা। বাউন্ডুলেপনা একদম সহ্য হয় না আমার। অতটুকু মেয়ে, আর উপর তোমরা যত সব সিরিয়াস কাজের ভার দিয়ে বসে আছো নিশ্চিন্তে। ধন্যী বাবু তোমার কাণ্ডজ্ঞান।
বুলুর অত কথা শোনার সময় কোথায়? ডেকোরেটরের লোক এসেছে, ওদের সঙ্গে কথা বলার জন্য বুলুকে উঠে যেতে হলো। সরে আসতে পেরে বুলু হাঁপ ছেড়ে বাঁচল। মামানি আজকাল দারুণ কথা বলছেন, আর যা খুঁতখুঁতে স্বভাব হয়েছে তার। জাহাঙ্গীর এসে খবর দিল এক সময়, বুবু, জামান ভাইয়ের এক বন্ধু এসেছেন, নাম বলল তৌহিদ সাহেব, ফুফাজানের সঙ্গে কথা বলতে চান। বুলু তখন কাপড়ওয়ালার সঙ্গে কথা বলছে, বলল, মামানিকে খবর দে। শাহানা বেগম গম্ভীর মুখে ঢুকলেন, বললেন, রাশেদ সাহেব তো বাইরে গেছেন, আমাকে বলুন কি খবর, আমি রাখির মামি। তৌহিদ জানাতে এসেছে গয়না পছন্দের জন্য কখন লোক পাঠাবে মেয়ে পক্ষ। শাহানা বেগম ব্যস্ত হয়ে পড়লেন খবর জেনে। সে কি, এরা তো আমাকে কিছুই বলেনি, এত বড় কাজটা বাকি রেখে এমন হইচই করছে মিছিমিছি। মোটা শরীর নিয়ে আবার উঠলেন, দোরের কাছে গিয়ে বুলুকে ডাকলেন দুবার। সাড়া না পেয়ে আবার চেয়ারে এসে বসলেন, আর বলে চললেন যত অব্যবস্থার কথা। একসময় খেয়াল হলো বাইরের লোকের সামনে এসব অব্যবস্থার কথা বলাটা বোধহয় উচিত হচ্ছে না, তখন চুপ করলেন। শেষে একটু থেমে জিজ্ঞেস করলেন, তা কি কি জিনিস দিচ্ছেন আপনারা, আগে থেকে কিছু জানিয়েছেন? জি না, দোকানেই সেসব হবে, তবে এমনি একটা আন্দাজ আছে, ভরি 25 মধ্যে কিছু দেওয়ার কথা ভাবছি। মাই গুডনেস! আকাশ থেকে পড়লেন যেন শাহানা বেগম, মাথা ঝাঁকিয়ে বললেন, অ্যাবসার্ড, মাত্র 25 ভরি! তৌহিদ ঘাবড়ে গেল কিছুটা, তবু বোঝাতে চেষ্টা করল, দেখুন 25 ভরি তো আজকালকার দিনে নেহাত কম নয়, আর তাছাড়া জানেনই তো। কি যে বলেন আপনি, 25 ভরি নিয়ে কেউ বিয়ে করতে যায়? আপনারা না পারেন দেবেন না, বাট ইউ ক্যান ডু দ্যাট। ডায়মন্ড দিচ্ছেন? জি না, তেমন কথা তো শুনিনি। সে কি, নট ইভেন এ ওয়েডিং রিং? তৌহিদ তখন রীতিমতো ভড়কে গেছে, কথা খুঁজে পাচ্ছে না, নিজেকে তার ভয়ানক দোষী মনে হচ্ছে। এই বিরক্তি মেজাজি ক্ষুব্ধ মহিলার মুখোমুখি দাঁড়িয়ে সে এখন কি বলে? শাহজাহান আর অজয়টা এত রাস্কেল, বেছে বেছে কিনা তাকেই পাঠালো, আর সেও এমন বুদ্ধু রাজি হয়ে গেল। নিজের উপর দারুণ রাগ হতে লাগলো তার। মিছিমিছি কেন যে সে আসতে গেল? ভেবেছিল বিয়েবাড়ি, তার উপর গয়নার ব্যাপার, সুন্দরী মেয়েটের সঙ্গে আলাপ পরিচয় হবে, বলছে যখন যাই না, এরকম ভেবে সে এসেছে। এসব অতি মন্দ লাগছিল না তার। সুন্দরী মেয়ে কয়েকজনকে এদিক ওদিক দেখেও ছিল, মাঝখানে এই ঝগড়া। এই বিপুলা মহিলাকে এখন কেমন করে সামলায়? কোনো রকমে বলতে চেষ্টা করল, দেখুন আমি তো সব কিছু জানি না, যতদূর শুনেছি দেয়া নেয়া সম্পর্কে কোনো কথা হয়নি। জামান আমাকে পাঠালো যেন গয়নার সেট দুটো আপনারাই পছন্দ করে দেন, সেই জন্যই আসা। এসেছেন, বেশ করেছেন। শাহানা বেগম তখনও রাগে গনগন করছেন। ইউ শুড হ্যাভ এ লিটল বিট অফ কমন সেন্স। ফুল ফ্লেজড ম্যারেজ উইদাউট ইভেন এ ওয়েডিং রিং, দুনিয়াতে এমন ঘটনা ঘটেছে কোথাও, আপনি বলুন? কতক্ষণ চলতো কে জানে। তৌহিদ কেটে পড়বার জন্য তখন পথ খুঁজছে, কোনো রকমে বলল, কথাটা তখন আমাদের মনে হয়নি, আমি বরং একটু জেনে আসি জামানের কাছ থেকে। তৌহিদ উঠে দাঁড়ায়। ও কি, কোথায় চললেন? শাহানা বেগম চেয়ার ছেড়ে উঠে আসেন একেবারে। এসেছেন যখন তখন চলুন, এখনই যাওয়া যাক। কই, গাড়ি এনেছেন? এই প্রশ্নের পর তৌহিদ বোবা, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। ভাবছে এখান থেকে একটা দৌড় লাগালে কি খুব বেশি অশোভন দেখাবে। ঠিক এমন সময় বুলু এসে দাঁড়ায়। বুলু এসেই শুধায়, কি খবর, কোনো খবর নিয়ে এসেছেন? তৌহিদের ধরে যেন প্রাণ ফিরে আসে। বলে, জি, আমি এসেছিলাম গয়না পছন্দের ব্যাপারটা নিয়ে। বুলু হাসে। বেশ তো, বলুন, কিছু মুখে দিন আগে। বুলু, তোমরা কি? শাহানা বেগম যেন বিস্ফোরিত হলেন, বললেন, এ কি ছোট লোকের মেয়ের বিয়ে নাকি? নট ইভেন এ ডায়মন্ড রিং? বিয়ের ব্যাপারে কে কথা বলেছিল? বুলু মামানির কাণ্ড দেখে হাঁ, কিন্তু পরক্ষণেই আন্দাজ করে মামানির হাত ধরে বলল, কে বলছে দেবে না? কথা হয়েছে আমার সঙ্গে জামানের, আপনি মিছিমিছি ভাবছেন। তৌহিদের দিকে তাকিয়ে বলল, ওর কাছে শুনেছেন তো, উনি সব ব্যাপার জানেন না, আজকালকার ছেলে মেয়ে বোঝেনি তো। আংটিটা জামান নিজেই পছন্দ মতো কিনবে, আর ও নিজের হাতে শাহী নজরের সময় রাখির আঙুলে পরাবে। ও, শাহানা বেগম আশ্বস্ত হলেন। শুধু আশ্বস্ত নয়, খুশি হয়ে উঠলেন। বললেন, বড় ভালো ছেলে জামান, হি মাস্ট বি এ পোয়েট।
কবি না হলে এমন সুন্দর করে কেউ ভাবতে পারে না। হি নোজ থিংস। কথাটা বলবার সময় সম্ভবত নিজের অতীতের কথা মনে পড়ে থাকবে তার। মনে মনে নিজের জীবনের নিবিড়তর উষ্ণতা ভর্তি দিনগুলোর কথা ভাবলেন। তারপর সম্ভবত বিষাদে কান্নায় ভরে গেল তার মন। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, শেষে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাবার মুখে বলে গেলেন, বুলু, শরীরটা ভালো লাগছে না, পারলে বরং তোমরাই কেউ যেও গয়নার দোকানে। সময় কেমন দ্রুত চলে যায়, দেখতে না দেখতে ঘন্টা পেরিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা যেন সবার সঙ্গে পাল্লা দিয়ে ঘুরছে। মামানির দুলাভাই আছেন ঢাকায়, তাদের ঠিকানাটা জোগাড় করা হলো না এখনো। হোটেলওয়ালারা রাজি হচ্ছে না, বলছে দিন পাল্টান। এদিকে হাসানও নেই, কি যেন কিনতে হবে। কে বলল ওদিক থেকে? পারভিন নিশ্চয়ই। গলা বসে গিয়ে কি হাল হয়েছে মেয়েটার দেখো, গলার স্বর একদম চেনা যায় না। হ্যাঁ, আলাদা করে কিনতে হয় না ওসব আজকাল, নিউ মার্কেটে যেও, ওখানে সব কিছু এক দোকানে প্যাকেট করা পাবে। সিঁদুর লাগে নাকি? যা, সিঁদুর তো হিন্দুদের বিয়েতে দরকার হয়। আরে সিঁদুর নয়, সিঁদরে, সোনালি রঙের জিনিস। হ্যাঁ, সে তো বিয়ের দিনে, 3 দিনের পরের ব্যাপার। শাড়ি পাঠিয়েছে বরপক্ষ? লগনের শাড়ি কোথায়? কখানা শাড়ি? যারা মেয়েকে গোসল করাবে তাদের শাড়ি কে দেবে? প্রতিবেশী 2 জন মহিলা জানতে চাইছেন। নার্গিস আসবে না আজ? কে হঠাৎ প্রশ্ন করল? বুলু সামাল দিতে পারছে না। এক এক সময় মনে হয় কেউ যদি এখন কাছে থাকত, নির্ভরযোগ্য কেউ, তাহলে বড় ভালো হতো। মামানি আছেন, কিন্তু তাকে ডাকা মানে আরও বেসামাল হওয়ার ব্যবস্থা তৈরি করা। জাহিদ আর জাহাঙ্গীর কোত্থেকে যে নতুন নতুন রেকর্ড জোটাচ্ছে, আর কি সব গান! শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। মাঝে মাঝে বুলু বিরক্ত হয়ে ধমকে উঠছে। কি রান্না হচ্ছে কে জানে, কেউ খেলো কিনা তাও দেখতে পাচ্ছে না বুলু। বাড়ি ভর্তি লোক, সবাই আত্মীয়, কেউ কাছের কেউ দূরের, কিন্তু বুলুর সঙ্গে কারো তেমন জানাশোনা নেই। ক্যাটক্যাট করে কথা বলে উঠছেন এক একজন মহিলা, বুলুকে তাঁদের এড়িয়ে চলতে হচ্ছে। একসময় পারভিন কোত্থেকে এসে হাত ধরে টানল, এসো তুমি। কোথায়? বুলু অবাক হয়। খাবে এসো। খাবো মানে? এক্ষুনি? 3টে বাজে, কাল খাওনি, আর কখন খাবে? বুলু তবু ঘুরে দাঁড়ায়। একটু দাঁড়া, হোটেলওয়ালাদের খবরটা শুনে আসি। সে হবে, খবর নেওয়ার অনেক লোক আছে, তুমি এখন চলো। পারভিন রীতিমতো জোর খাটায়। আব্বা খেয়েছেন? হ্যাঁ। রাখি? হ্যাঁ বাপু, সবাই খেয়েছে, তুমি চলো তো এখন। বিয়ের এখনো কত দেরি, আজ মোটে গায়ে হলুদ, তাতেই নাওয়া খাওয়া ভুলে বসে আছো। বুলুকে টেবিলে বসিয়ে দরজা বন্ধ করল পারভিন। পারভিনকে দেখছে তখন বুলু। চুলের গোছা লেপ্টে আছে ঘামে ভেজা গালের উপর, সারা মুখে ব্যস্ততার ছাপ, আঁটোসাঁটো কাপড় আঁচল কোমরে জড়ানো। বেশ লাগছে পারভিনকে। ও যে এতটা পারবে বুলু ভাবেনি। আব্বা, রাখি, মামানি, জাহিদ, জাহাঙ্গীর সবার খোঁজ রেখেছে এই মেয়েটা, অথচ সে নিজে সবকিছু ভুলে বসেছিল। নিজের কাছেই কেমন লজ্জা পায় বুলু। হঠাৎ জিজ্ঞেস করে, রাখি কোথায় রে? কেন, ঘরে। কখন বরের বাড়ি থেকে হলুদ আসবে তার জন্য বসে আছে। রাখি আপাটা যা ব্লাশ করছে না বুবু, যদি দেখতে। ভারী ফাজিল হয়েছিস পারভিন, বলে রাগ দেখায় একটুখানি। হলুদ এলো একটু পরই। হলুদ এলো তো বিবাহিত মহিলারা সব উধাও। দেখো কাণ্ড, কোন ফাঁকে আবার সটকে পড়েছেন। ডাকো তাদের, ডাকো সবাইকে। পারভিন ছুটল আবার। একটু পরেই ফিরে কানে কানে বলল, বুবু, একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? বুলু উদ্বিগ্ন হয়। উঠানের পাশে পানি ভর্তি কলসি রাখা ছিল, জাহিদ আর জাহাঙ্গীর বাদর দুটো ভেঙে ফেলেছে। কলসি ভাঙা নাকি খারাপ, 2 বুড়ি বলাবলি করছে ওতে নাকি অমঙ্গল হবে। যা, বাজে কথা। কে বলল তোকে? বুলু বলল বটে, কিন্তু তার অস্পষ্ট চিন্তাও হল। তার বিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, এত হইচই হয়নি, মানুষজন এত আসেনি। এসব খুঁটিনাটি ব্যাপার সম্বন্ধে তার ধারণাই নেই। কার কাছে জিজ্ঞেস করবে এখন? গায়ে হলুদ কি তাহলে আজ বন্ধ থাকবে? বুলু আব্বাকে খুঁজল। আব্বা কোথায়? আব্বাকে ডাকো। রাশেদ সাহেব তখন সদ্য বাইরে থেকে ফিরেছেন।
ঘরের দরজা বন্ধ করে বুলু শোনালো ঘটনাটা। শুনে রাশেদ সাহেব হো হো করে হেসে উঠলেন। বললেন, যত সব কুসংস্কার! আচ্ছা পাগল তোরা, এ যুগে ওইসব কুসংস্কার মানিস? বুলু লজ্জা পেল, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচল। ওদিকে কয়েকজন বুড়ো মহিলা গান জুড়ে দিয়েছেন, একটা ঢোলক জুটিয়েছেন কোত্থেকে, মিহি সুরে গীত ধরেছেন দুজন। এরাই বোধহয় মুর্শিদাবাদের আত্মীয়, রাখি অনুমান করে। তারপর গান শুনতে শুনতে দাঁড়িয়ে পড়ে। কেমন বিয়ে বিয়ে লাগছে চারদিকে, খুশির উত্তেজনা, আনন্দ। কিন্তু তার নিচে বুলু অস্পষ্ট কেঁপে উঠল। কেন জানে না, মনে হলো এই হাসি খুশি উৎসবের নিচে কোথায় যেন একটা কান্না কাঁপছে। কোথায় যেন বুলু ধরতে পারে না। শুধু তার মনে হয় এত যে হইচই আনন্দ সব আসলে ম্লান, বিষণ্ণ আর সাজানো। এখন না হোক, আজকাল না হোক, কিন্তু একদিন অনিবার্যভাবে একটা কান্নার জোয়ার আসছে। অস্পষ্ট ভাবনাটা কিন্তু ওই ক্ষণিকের জন্যই শুধু। তারপর বুলুকে আবার প্রবল স্রোতের মধ্যে গা ভাসাতে হয়। রাখিকে গোসল করানো হচ্ছে। জলচৌকির উপর দাঁড়িয়েছে রাখি। মাথায় কাপড়, তেল আর হলুদে যেন সোনার মতন দেখাচ্ছে গায়ের রং। বালতি উপুর করে কে একজন পানি ঢেলে দিল রাখির মাথায়। হুটোপুটি লেগে গেছে তাকে ঘিরে। সবাই কেমন জটলার ভেতর হুমড়ি খেয়ে পড়তে চাইছে। একপাশে গা বাঁচিয়ে মনোযোগ দিয়ে দেখছিল নার্গিস। একটি কিশোরী মেয়ে কোত্থেকে ছুটতে ছুটতে এসে এক মুঠো গুঁড়ো রং ছড়িয়ে দিল ওর মাথায়। তারপরই দেড় ছুট। এ হে, দেখো তো কি করলো স্টুপিড কোথাকার! নার্গিস গালাগালি করেও কোনো পাত্তা পায় না। ওদিকে পারভিনকে দেখো, রঙে পানিতে একাকার। মনে হচ্ছে গায়ে হলুদের গোসল ওকেই করানো হয়েছে। গা মাথা ভিজে জবজবে। ও মেয়ে নির্ঘাত অসুখ বাঁধাবে, কে যেন বলে। শেষ পর্যন্ত হোটেলের ব্যবস্থা করা গেল না। পরের দিনই শামিয়ানা বাঁধানোর তোড়জোড় শুরু হয়ে গেল। দেখতে দেখতে গেট হলো, লাল নীল বাল্বের মালা ঝুলিয়ে দেওয়া হলো চারদিকে। ঠেলাগাড়ি বোঝাই হয়ে এলো বাসন কোসন, হাঁড়ি ডেকচি। বাড়ির ভেতরে হাঁক ডাক শোনা যেতে লাগল। যত কাজগুলোই একসঙ্গে জড়ো হয়, ততই যেন রাশেদ সাহেব দূরে দূরে সরতে লাগলেন। রাত যেন না হয়। বিকেল নাগাদ পৌঁছবার কথা, কিন্তু বরযাত্রী পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বুলু দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। জাহিদ আর জাহাঙ্গীর একপাল ছেলে মেয়ে জুটিয়ে এনে গেট ধরেছে। দর হাঁকছে 2000 টাকা, 1 পয়সা কম নয়। পারভিন প্রাণ খুলে ঠাট্টা করে যাচ্ছে ওর অধ্যাপকদের সঙ্গে। জামানকে দেখল বুলু, একেবারে খাঁটি বরের পোশাক। শার্ক স্কিনের শেরওয়ানি, পায়ে সাদা নাগরাই, সেহরা ঝুলিয়েছে মুখের ওপর। পুরো বরের পোশাক দেখে বুলু খুশি হল। এমনই চাইছিল সে, যেন এতটুকু অসম্পূর্ণতা না থাকে কোথাও। আব্বা কোথায়? হঠাৎ আব্বার কথা মনে হলো রাখির। ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখল আব্বার কলিগ মনসুর চাচা তদারক করছেন ঘুরে ঘুরে। হাসান বরের সঙ্গী 2 বন্ধুর সঙ্গে কোন কথায় যেন হাহা করে হেসে উঠল। তারপর জাহাঙ্গীরকে ডেকে কি একটা কথা বলার সঙ্গে হৈ হৈ রবে বাচ্চারা সরে পড়ল। গেট ছেড়ে দিল ছেলেমেয়েরা। ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসতে চায়। চারদিকের দেয়াল, মাথার উপরকার সিলিং কি ভীষণ সাদা। রঙিন কাগজ কেটে ফুল বানিয়েছে জাহিদ আর জাহাঙ্গীর। ফ্যানের বাতাসে কাগজের ফুল পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। আর কত সব মানুষ। পাশের বাড়ির ময়নার মা দাঁড়িয়ে উত্তেজিত গলায় কি যেন বলছে। মাথার কাপড় খসে গেছে, হাত নাড়াচ্ছে ভীষণ। মিরপুর থেকে মায়ের দিকের অবাঙালি আত্মীয়রা এসেছেন। সবাই বারান্দা ঘিরে রেখেছে। সবকিছু কেমন অস্পষ্ট লাগছে থেকে থেকে। স্মৃতি দোল খাচ্ছে কোথায় যেন। রাখি এক এক সময় নিজেকে চিনতে পারে না। কেন এমন হয় কে জানে। একজন বয়স্ক মহিলা তার মুখের উপর ঝুঁকেছিলেন। চোখাচোখি হতেই রাখি শুনল, কি গো নাতিন, দুলহার কথা ভেবে ডর করছে নাকি? করলে বলো, আমি বসে পড়ি তোমার জায়গায়। কে মহিলা রাখি ঠিক ধরতে পারে না। মালদার কোনো লোক কি আমাদের আত্মীয়? বুবুকে জিজ্ঞেস করলে জানা যেত। মহিলার ঠাট্টাটা অশ্লীল লাগে। দুলার বিবিকে শরবত খাওয়ানো হয়নি এখনো? কি কাণ্ড, কি কাণ্ড!
মামানির গলা না? রাখি আর শুনতে পেল না। কার বাচ্চা চিৎকার করে কেঁদে উঠল মাঝখানে। উঠুন উঠুন, সবাই উঠুন, এবার মেয়েকে আমরা সাজাবো। কে? ও পারভিন। মেয়ের ডাঁট দেখো। প্রায় ধাক্কা দিয়ে বার করে দিতে লাগলো ঘরের ভেতরকার মেয়েদের। চিৎকার করে বলতে লাগলো, না, কেউ নয়, শুধু দুজন থাকবো আমরা, আপনারা যান। হ্যাঁ, কি যে সাজাবে তা জানা আছে। কে একজন নিচু গলায় কথা বলল, তোমরা কখনো বিয়ে দেখেছ শুনি? কার গলা? ওদিকে কে চিৎকার করছে? রাখি জানে না। তাকে সাজানো হবে, তাই নিয়ে এত কথা। কই, কাপড় গয়না কোথায়? আরেকজনের গলা শুনতে পায় রাখি। আমরা গয়না দেখব আপা, শুধু গয়না। পরে পরে হবে সেসব, মেয়েকে সাজানো হবে তখন দেখবেন। পাখাটা আর একটু জোরে চলে না? ভীষণ ঘামছে সেই কখন থেকে। এক গ্লাস ঠান্ডা পানি কেউ দিতে পারত। রাখি ডাইনে বাঁয়ে তাকায়। কাছাকাছি কাউকে দেখছে না। ঘরের দরজাটা বন্ধ হল। ওমা, আমরা যে আবার 3 জন হয়ে গেলাম। 3 জন হলে তো চলবে না, 3 জন তো বেজোড়া। আরেকজনকে ডাকতে গেল পারভিন। পারভিন, এক গ্লাস পানি দিতে পারবি? আয় পারভিন। নার্গিস কাছে এলো। কিরে, খুব নার্ভাস লাগছে? হাসতে ইচ্ছে করছে না, তবু হাসল রাখি। নার্গিসকে ভীষণ গম্ভীর লাগছে। রাখির জানতে ইচ্ছা করল আর কে কে এসেছে। আর সব বন্ধুরা কেউ আসেনি? নাসিমা, টুটু, মোটামতো সেই যে রহিমা। কি আশ্চর্য, কেউ এলো না। কে জানে এসেছে কিনা সবাই, যাদের যাদের বলেছিল। ঘরের ভেতর বসে থেকে কেমন করে জানা যাবে? রাখি ভাবতে পারছে না কিছু। মাত্র কদিনের ব্যাপার। কদিন কেন, এখন তো মাত্র 1 দিন, শুধু আজকের এই দিনটাই। তারপর সব বদলে যাবে। মানুষজন, বাড়িঘর, কথাবার্তা সব বদলাবে। না, কান্না পায় না কথাটা ভাবলে। বিয়ে হলে তাই তো হয়ে যায়। এ বাড়িতে যখন প্রথম এলো তারা, এখনো স্পষ্ট মনে আছে। হ্যাঁ, এই ঘরটাই স্পষ্ট মনে আছে সব। মণিভাই প্রথম খাট পেতেছিল। অনেক রাত পর্যন্ত জেগে জেগে বই পড়ত। তখন মাঝরাতে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা গলায় ডাকত যেন কারা। কে ডাকত? কে? মনের ভেতরে চমকে উঠল রাখি। সেজান ডাক দিত অমন করে। পাশের ঘরে শুয়ে শুয়ে রাখির ঘুম ভেঙে গিয়েছিল। সেই ছেলেবেলায় কি ভয় তখন রাখির। সেজান কি এসেছে? কে জানে, আসবে নিশ্চয়ই। আব্বা নিশ্চয়ই আসতে বলেছেন। এবার কি করবে রাখি? আয়ে পাশ তো হল। মনে পড়ে রাখির। এলোমেলো ভাবছে সে। রাখি আপা দেখো, শাড়ি দেখো, কিরকম হারকেপন মানুষকে বিয়ে করতে যাচ্ছ দেখে রাখো। গয়না দিয়েছেন বটে ফুপাজান, মানুষ দেখলে হাঁ হয়ে যাবে। আজকাল এত গয়না কোনো বিয়েতে দিতে দেখা যায় না। আচ্ছা, হীরের নাকফুলটা পরাই। কেমন করে পড়ে এটা? ও রাখি আপা, তোমার নাক ফোড়া হয়েছিল? ছ্যাঁদাটা আছে না বুঝে গেছে? এটা কি? ওমা, এরই নাম বুঝি হেয়ার পিন? আজকাল পরে কেউ? কেমন অস্পষ্ট, অসংলগ্ন সব কথা। জানলার পাট দুটো খুলে দেয় না কেউ। বাইরে কেমন সম্মিলিত টানা কোলাহল, একসঙ্গে সবাই কথা বলছে। বাইরে না ঘরের ভেতরে? রাখি কান পাতে। না, বাইরের কোনো শব্দ তার কানে আসে না। তারপর ক্রমশ কেমন তীব্র আর প্রখর স্রোতের মধ্যে পড়ে গেল রাখি। কোলাহল, চিৎকার আর সিনেমার ছবির মতো দ্রুত ব্যস্ততা। কিছু অনুভব করতে পারে না। আর কারা কারা যেন আসছে, আবার দ্রুত চলে যাচ্ছে। কার নাম ধরে কে যেন বলছে, অমুকের পুত্র অমুক 50,000 টাকা নগদ আদায়, রাজি আছেন? রাখি বলো, হ্যাঁ রাজি আছি। রাখি আপা বলো। রাখির বুকের মধ্যে দম আটকে আসতে চাইছে যেন। এত লোক কেন এই ঘরে? আব্বা কোথায়? আব্বা নেই কেন? রাখি, অনেক দূর থেকে যেন কেউ ডাকছে। কে যেন থুতনি ধরে মুখটা নেড়ে দিতে চাইল। অনেকক্ষণ পর রাখির মনে হলো তার পাশে আরেকজনকে বসে আছে। কে? কে এখানে এভাবে বসে? প্রশ্নটা মনে এলো আর চমকে দিয়ে গেল তাকে।
মাথা তুলতে গেল রাখি, লাল ওড়নাটা বিচ্ছিরিভাবে চোখের সামনেটা ঢেকে রেখেছে। মাথা তোলা আর হল না। জামান পাশে স্থির বসে, শার্ক স্কিনের শেরওয়ানির হাতটা দেখা যাচ্ছে। সাদা সাদা বোতামগুলো নিশ্চয়ই খুব দামি। বলুন দেখি স্যার, রাখি আপার জন্য কতদিন এ বাড়ির রাস্তায় হেঁটেছেন? কার গলা? চিনতে পারে না রাখি। রাখি আপাকে চেনেন তো? এখন চিনতে পারবেন? ছাত্রী কি মশাই এমন পড়াটাই পড়ালেন? এমন না হলে আর মাস্টার। রাখি আপা, শরবত খাও। রাখি মুখের সামনে একটা গ্লাস দেখতে পেল। কুঁচো পেস্তা আর জাফরান ভাসছে শরবতে। একটা চুমুক দিতেই হাঁ হাঁ করে উঠল সবাই। আর না, আর কেউ না, বরকে দিতে হবে তো। এই শরবতটা ছাঁকা হয়েছে তো? এই ছেঁকেছ তো শরবতটা? আই পারভিন, শিগগির রাখি আপার একটা ধোয়া পেটিকোট নিয়ে এসো। রাখি এসব গলার স্বর একদম চিনতে পারে না। কই আয়নাটা কোথায়? শাহী নজর হোক এবার। কারা কারা যেন কখনো একসঙ্গে আবার একের পর এক কথা বলে চলল। আর ওভাবে নয়, ওপর দিয়ে একটা কাপড় ফেলে দাও। কে একজন রেগে উঠল। কে বলেছে? ও তো হিন্দুদের নিয়ম। আয়না ধরো না কেউ। দেখুন দুলা ভাই, আয়নার দিকে তাকান। রাখি আপা, এদিকে চোখ মেলে দেখো। রাখির চোখ মেলে তাকালো। কিছু দেখা যায় না। কেমন অস্পষ্ট সব গোল গোল মুখ, রেখা, আঁকা নাক, চোখ, থুতনি, কেমন যেন রেখার আঁচড়ে আঁচড়ে আঁকা ছবির মতো। তারপর কতক্ষণ পর কে জানে, একসময় রাখি দেখল সে হেঁটে যাচ্ছে। দুপাশে দুজন তাকে ধরে হাঁটিয়ে নিয়ে চলেছে। এক পাশে পারভিন, অন্য পাশে বুবু। পোপা যান এদিকে, ডাকল বোধহয় পারভিন। বুবু কেমন থেমে পড়ল, পা যেন চলতে চায় না। মনে হলো অস্থির সময়টা কেমন শান্ত হয়ে যাচ্ছে। এক্ষুনি তার শৈশব, তার কৈশোর, স্কুলে যাওয়ার দিন, কলেজের সেই মুখরিত সময়, বাড়ির দরজায় মাধবীলতার ঝাড়, রাতের অন্ধকার, দুপুরের শান্ত ছায়া, সব যেন একাকার হয়ে যাবে। একাকার হয়ে একটি মূর্তিতে স্থির হয়ে দাঁড়াবে। রাখি মোজাইকের রং দেখতে চেষ্টা করল। বুকের ভেতরে কি যেন ভীষণভাবে তোলপাড় করে উঠেছে। দু চোখে হঠাৎ ঝাপসা হয়ে এলো। ওই ঝাপসা চোখেই দেখল তার চোখের সম্মুখে পরিচিত এক জোড়া পা। আর তখনই দলা দলা কান্না আটকে গেল গলার ভেতরে। আব্বা কিছু বললেন কি বললেন না, রাখি কিছুই শুনল না। মাথার উপর আব্বার আশীর্বাদের হাত এসে পড়ল কিনা তাও সে জানতে পারল না। এক সময় সারা বাড়ি চুপ। নিচে, শামিয়ানার নিচে কুকুরগুলো হুটোপুটি করছিল, তাও শান্ত হয়ে এসেছে। আব্বার ঘরের বাতি নেভানো। ঘরের ভেতরে কেউ আছে কিনা বোঝা যায় না। বুলু কেমন অস্পষ্ট দাঁড়াল। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখল। বিশাল আর গভীর নিঃশব্দতার ওপারে তারাগুলো ঝকঝক করছে। আকাশ ভরানো অসংখ্য তারা ছেয়ে যাচ্ছে যেন চারদিকে। অতীত, বর্তমান, মণি, রাখি, আব্বা, আমার ব্যথার পূজা, সব কেমন অস্পষ্ট হয়ে মিশে যাচ্ছে কোথায়। অন্ধকারে পথের মাঝখানে হঠাৎ যেন সব কিছু থেমে পড়ল। বুলু কাউকে বোধহয় ডাকতে চাইল। তার বুকের ভেতরকার কষ্টটা যেন ক্রমেই চারদিকে মিশছে। নিজেকে কেমন ফাঁপা আর হালকা লাগছে। মনের ভেতরে কতবার ডাকল, রাখি, মণি। সেই ডাক ডাকতে ডাকতে কেউ যেন বুকের ভেতরে মরে যেতে লাগল। অন্ধকারের ওপারে কোথায় যেন তার সবকিছু হাত নেড়ে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় বুলু, বিদায়। বুলুর ভয়ানক নিঃস্ব লাগে নিজেকে। মনে হয় সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। মণি যেদিন চলে গেল সেদিন রাতে এমনই মনে হয়েছিল। তবে সেদিন এত বেশি নিঃস্ব মনে হয়নি নিজেকে। ওই ভয়াবহ নিঃস্বতার মধ্যে বুলুর বুকের ভেতর থেকে ডাক উঠে আসে, আব্বা, আব্বা আপনি কোথায়? কিন্তু অন্ধকার ঘর থেকে কোনো সাড়া আসে না। তখন বুকের ভেতর হিম ঠান্ডা একটা ভয় কেঁপে কেঁপে উঠতে থাকে। হাসানকে ডাকে, সানি, সানি। বুলু এ ডাকের উত্তরেও কোনো সাড়া পায় না। কয়েকবার ডেকে ডেকে শেষে বুলুর মনের ভেতরটা স্থির হয়ে গেল।
জীবন কি এমনই? সবচাইতে আপন, সবচাইতে প্রিয়জনেরা কি এমনি করে বিদায় নিয়ে চলে যায় আর কখনোই ফিরে আসে না? মণি চলে গেল, এবার রাখিও কি মনির মতোই চলে যাচ্ছে? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুলুর বুকের ভেতরটা ফের হিম হয়ে যায়। তখন সে আল্লাহর নাম নেয়। তারপর আবার নিঃশব্দে অনুভূত কান্নায় তার সারা অস্তিত্ব ছেয়ে যেতে আরম্ভ করে। সবার কিছু না কিছু থেকে যায়, শুধু তারই কিছু থাকল না। বিশ্বাস গুঁড়িয়ে গেছে কখন নিজেই জানে না। ভালোবাসা তো দূরের হরিণী, কেবলই প্রতারণা করে। সেই কবেই চলে গেছে। আর স্নেহ, হায় রে, স্নেহ যে জন্মই নিতে পারল না। কি থাকলো শেষ পর্যন্ত বলো? তবে কি তাকেই সংসার শেষ পর্যন্ত ফাঁকি দিল? শুধু তাকেই? বুলুর মনে হচ্ছিল সে বোধহয় কেঁদে উঠবে, কিন্তু বুকের ভেতরেই থেকে গেল কান্নাটা। উপচে বাইরে বেরুল না, এবং বুকের ভেতর থেকে একসময় ধীর স্রোতে বয়ে যেতে আরম্ভ করল। বুলু বারান্দা থেকে সরে আসে। আব্বা কি জেগে? রাত কত এখন? আব্বার ঘরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে একসময় সেখান থেকেও সরে যায়। ঘরের ভেতরটা ভয়ানক নিঃশব্দ। ভেজানো দরজাটা ঠেলতে তার সাহস হয় না। শেষে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল। হাসান ভয়ানক ক্লান্ত ভঙ্গিতে পাতা চেয়ারে বসে আরেকটা চেয়ারে পা তুলে দিয়ে আপন মনে সিগারেট টানছিল। পারভিন চারিদিকে দেখে শুনে ভাঁড়ারে তালা লাগাল, তারপর চলে আসছিল। অনেক রাত হয়েছে তখন। হাসানের মুখোমুখি হয়েই হাসান জিজ্ঞেস করল, চুকলো সব? হ্যাঁ, আপাতত। কাল কি হবে কে জানে। বসো। হাসান চেয়ার থেকে পা নামিয়ে বসে। আজ খুব খাটনি গেল তোমার। হাত মাথার উপর দিকে তুলে আরেকটা চেয়ারে পা তুলে বসতে বসতে হাসান ফের বলল, এই বিয়ে ফিয়ের ব্যাপারগুলো খুব খারাপ জিনিস। চুকে বুকে যাওয়ার পর বাড়িঘর কেমন খালি খালি লাগে। পারভিন হাসে। আপনার মুড আসছে বলে মনে হচ্ছে? মানে? মানে আর কি, বিয়ে হলে মেয়ের বাড়ির লোকজনদের মন টন খারাপ থাকে। আপনাকেও কি মন খারাপে পেয়ে বসল? তা বলতে পারো। হাসানের গলা উদাস শোনায়। রাখিটা বেশ ছিল। এই বাড়ি তো ওকে মানাতো। এই বাড়ি আমার কাছে অনেকদিন খালি খালি লাগবে। তবে একটা আশা আছে। হাসান হেসে ওঠে একটু থেমে। কিরকম? আশা তুমি আছো, আমাকে শালিবিহীন হতে হচ্ছে না আপাতত। পারভিনকে চুপচাপ থাকতে দেখে হাসান শুধায়, নাকি তুমিও রাখির মতো কোথাও মজে গিয়েছ? কি যে বলেন! পারভিনের গলায় কৌতুক শোনা যায়। আমার অমন কপাল হবে, রাখি আপার সঙ্গে আমার তুলনা? আমাকে কার পছন্দ হবে? হাসালে তুমি ম্যাডাম। হাসান আবার পা নামিয়ে সোজা হয়ে বসে বলে, পছন্দটা তো চোখের ব্যাপার। দেখেতে মনে হলো আজ কয়েকজনেরই মুন্ডু তুমি ঘুরিয়ে দিয়েছ। পারভিন এবার শব্দ করে হাসে, বলে, মনে হচ্ছে তারা আপনার কাছে মুন্ডু সোজা করতে এসেছিল। এখনো আসেনি, তবে আসবে যে এটা নিশ্চিত। তা ভালো। পারভিন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, বলে, কথাটা আম্মাকে বলে রাখবেন, নইলে আম্মার তো মেয়ের ভবিষ্যৎ ভেবে ঘুম হয় না। এখন যদি আপনার কথা শুনে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। না, ঠাট্টা নয় পারভিন। হাসান এবার গম্ভীর হয়ে সিগারেট ধরায়, তারপর বলে, দেখো, মানুষের লাইফে কখন কীরকম টুইস্ট আর টার্ন আসে কেউ কিছু বলতে পারে না। ভবিষ্যতের কথা ভেবে যত ছকই তৈরি করো, সব ছকই কোনো না কোনোভাবে ভেস্তে যাবেই। তার চাইতে নগদ যা পাওয়া যায় সেটুকুই দুহাত ভরে নেওয়া ভালো। পারভিন অস্পষ্ট স্বরে হাসে, বলে, খৈয়ামের কবিতা নতুন করে পড়ছেন নাকি? না, ঠাট্টা নয়। আমি তোমাকে সিরিয়াস হতে বলছি। আমার ভয় হয়, দেখো, রাখি শেষ পর্যন্ত পস্তাবে। তুমি জানো না, রাখির কত ভালো বিয়ে হতে পারত, কিন্তু রাখি তো সেন্টিমেন্টকেই বড় করে দেখল। তুমি যেন সেরকম কিছু করে বসো না। পারভিন কিছু বলল হয়তো, কি বলল শোনা গেল না। বুলু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের কথা শুনছিল। এবার সরে এলো। না, তার মনে দুঃখ হয় না, ক্ষোভ হয় না। মনে হয় না যে মধ্যরাতে আলোকিত উঠানের মানুষ দুটি তার পরিচিত। শূন্য অচেনা উঠোন,
অচেনা মানুষ আর তাদের কথাবার্তা সবই যেন তার জীবনের বাইরের ঘটনা। কিছুই তাকে স্পর্শ করে না। সিঁড়ি বেয়ে উঠে এলো বুলু আবার বারান্দায়। আকাশ আরও অগাধ হয়ে গিয়েছে বলে মনে হলো। দূরের ক্যাসিওপিয়া আরও উপরে উঠেছে। শিউলি পাতায় শিশির ঝরার শব্দ হচ্ছে। রাখি, অস্ফুট ডাকল বুলু মনের ভেতর। রাখি শোন, তুই সুখী হোস, ভুল করিস না তুই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শওকত আলীর লেখা বিখ্যাত উপন্যাস দক্ষিণায়নের দিন। আজ ৮ম পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা জানাবেন কেমন লাগলো গল্পটা। আমার তো খুবই ভালো লেগেছে। গল্পের শুরুতে যেমন বলেছিলাম, সেই 1967 সালে ওই সময়কার যে ঢাকা ছিল, আমরা ওই সময়কার ঢাকার যে চিত্র আমরা বিভিন্ন গল্পে দেখেছি, ডেফিনেটলি পলিটিক্যালি তো ভীষণ অস্থির ছিল ওই সময়টা। এটা ছাড়াও সমান্তরালে ঢাকার যেই মধ্যবিত্ত পরিবারগুলোতে মূল্যবোধ এবং একটা ধীর গতির জীবনাচরণের যেই ধাঁচটা ছিল, সেই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয়, ভীষণ একটা আরাম বোধ করায়। আপনারা জানাবেন কেমন লাগলো। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।